Hello, everybody. It's me, Kiran Kumar, and welcome back to my new class today. I'm going to take a class, and its class will be very interesting for you. Okay, so I'm starting. আজকের ক্লাস টপিক হচ্ছে ফর দ্য টাইম বিং এর অর্থ গঠন ও ব্যবহার। আজ আমরা শিখব ফর দ্য টাইম বিং, এটা শিখবো এবং একটি খুব কমন ইংরেজি ফ্রেজ। হ্যাঁ, ফর দ্য টাইম বিং হচ্ছে এটি একটি খুব কমন এবং ইংরেজি একটি ফ্রেজ, যার বাংলা অর্থ হচ্ছে আপাতত বা সাময়িকভাবে বা এখনের জন্য বা এখনকার জন্য, যার বাংলা অর্থ। হ্যাঁ, আচ্ছা, ফর দ্য টাইম বিং আপাতত বা সাময়িকভাবে আমরা বেশি ব্যবহার করে থাকি, আর এটা খুবই কম ব্যবহার করে থাকি। আমরা উদাহরণ দেখলে বিস্তারিত বুঝতে পারবো। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করবেন, বাক্যের শুরুতে বা শেষে দুভাবেই ব্যবহার করতে পারেন এটা। হ্যাঁ, আমরা যদি এই ফর দ্য টাইম বিং এর যখন উদাহরণটা দেখবো তাহলে বুঝতে পারবো বিস্তারিত। ঠিক আছে, এই ফর দ্য টাইম বিং আপনারা বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারেন অথবা বাক্যের শেষেও ব্যবহার করতে পারবেন। তো আমরা বেসিক স্ট্রাকচারটা দেখি। অ্যাফারমেটিভ বা হা বাচক শব্দটা যদি দেখি যে স্ট্রাকচার আছে, তো প্রথমে আপনারা কি, যদি ফর দ্য টাইম বিং যদি শেষে বসান তাহলে আপনারা কি করবেন, প্রথমে সাবজেক্ট অ্যামিজার, তারপরে ভার্বের সাথে আইএনজি বসাবেন এবং শেষে ফর দ্য টাইম বিংটা বসাবেন। ঠিক আছে, অথবা ফর দ্য টাইম বিং যদি প্রথমে বসান তাহলে ফর দ্য টাইম বিং এর পরে আপনারা সাবজেক্ট অ্যামিজার তারপরে ভার্বের পরে আইএনজিটা বসাবেন। এবং নেগেটিভ কিভাবে করতে হয় সেটা আমরা জানি, তাই না? কিভাবে নেগেটিভ করতে হয় সেটা আমরা জানি। একটা বাক্য যদি আপনাদের পজিটিভ বাক্য যদি দেওয়া হয়, আপনারা কিন্তু সকলেই এই বাক্যটির সুন্দরভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য আপনারা তৈরি করতে পারেন, কারণ আপনারা এখন ক্লাস করছেন ক্লাস নম্বর 20 এবং এই বিষয়ে আপনারা সকলে অবগত আছেন। তো আসুন আমরা বিস্তারিত আরো দেখি। আমি একটা কিছু উদাহরণ এখানে লিখেছি। যেমন দেখুন যে আমি আপাতত যাচ্ছি না, এই যে আপাতত, তাই না? আমরা কি দেখলাম যে ফর দ্য টাইম বিং এর অর্থ হচ্ছে কি আপাতত, তাই না? ফর দ্য টাইম বিং এর অর্থ হচ্ছে এই আপাতত। তাহলে আমি এই বাক্যের মধ্যে ব্যবহার করেছি কি আমি আপাতত যাচ্ছি না। তো দেখুন, আমি এই ফর দ্য টাইম বিং কি বললাম যে বাক্যের শেষে ব্যবহার করতে পারবেন, বাক্যের প্রথম ব্যবহার করতে পারবেন। তো এখানে কি লিখলাম, এখানে আমি বাক্যের শেষে ব্যবহার করেছি। তাহলে কি প্রথমে কি সাবজেক্ট তারপরে অ্যামিজার এবং কি, যেহেতু এটা নেগেটিভ যাচ্ছি না, তার মানে এখানে আমরা নটটা ব্যবহার করেছি। কি যাওয়ার ইংরেজি গো। তো যাচ্ছি খাচ্ছি এগুলো হলে কি ভার্বের সাথে আইএনজি হয়, সেগুলো আমরা খুব ভালো মতো জানি, প্রথম ক্লাসে এসব ডিসকাস করা আছে। তো আপনারা বুঝতে পেরেছেন হয়তোবা যে আমি আপাতত যাচ্ছি না, তাহলে কি আই এম নট গোয়িং ফর দ্য টাইম বিং। ঠিক আছে, বা আমি আরেকটা বাক্য লিখেছি, যেমন দেখেন যে আমি আপাতত ডিম খাচ্ছি না। এখানে দেখুন এখানেও একই রকম ভাবে আই এম নট ইটিং এগস ফর দ্য টাইম বিং। বা আপনি এভাবে বলতে পারেন যে ফর দ্য টাইম বিং আপনি আগে দিবেন যে ফর দ্য টাইম বিং আই এম নট ইটিং এগস। ঠিক আছে, আমার মনে হয় যে ফর দ্য টাইম বিং আগে দিলেই শুনতে খুব ভালো লাগে। আচ্ছা, আমরা আরো কিছু উদাহরণ দেখে নিই। যেমন উই মানে কি আমরা। তো আমরা দিয়ে যে সব উদাহরণ দেখবো যে আমরা আপাতত ভ্রমণে যাচ্ছি না। আমরা আপাতত ভ্রমণে যাচ্ছি না যদি বলি যে আমরা ভ্রমণে যাচ্ছি না, তাহলে এটুকু তো আমরা তো বাক্য মেকিং করতে পারি, তাই না? উই আর নট ট্রাভেলিং। আমরা আপাতত, আমরা হচ্ছে কি, উই আর নট ট্রাভেলিং, আমরা ভ্রমণে যাচ্ছি না। তো এই যে আপাতত আছে, যার কারণে আমরা এখানে কি ব্যবহার করছি, ফর দ্য টাইম বিং। উই আর নট ট্রাভেলিং ফর দ্য টাইম বিং, আমরা আপাতত ভ্রমণে যাচ্ছি না। ঠিক আছে, এখানে দেখুন আমি ফর দ্য টাইম বিং এই বাক্যটাতে আমি প্রথমে ফর দ্য টাইম বিং প্রথমে ব্যবহার করেছি। তো এটা দেখুন, এটার বাংলা অর্থ কি, যে বাংলাটাকে জেনে নিই। আমরা আপাতত এখানে থাকছি, তাহলে কি ফর দ্য টাইম বিং উই আর স্টেইং হিয়ার। উই আর স্টেইং হিয়ার, আমরা এখানে
থাকছি, এইটুকুর ইংরেজি হচ্ছে উই আর স্টেইং হিয়ার। আর আপাতত আপাতত লেখা আছে, যার কারণে আমরা ফর দ্য টাইম বিং এটা ব্যবহার করব। আচ্ছা, এই টাইমটাকে আমরা টাইম বলবো, কারণ টির উচ্চারণ ঠ করবেন সবসময়। ঠিক আছে? এবং আমি যেভাবে কথা বলি, আমার এই কথাগুলো আপনারা সেভাবে শোনার চেষ্টা করবেন। তাহলে কি, মানে আমি 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 বলছি না যে আমি ইংরেজি সবসময় সঠিক উচ্চারণ করি, তবে ম্যাক্সিমাম টাইম আই ট্রাই টু স্পিকিং ইংলিশ কারেক্টলি। ওকে। এবার দেখুন, তুমি যে উদাহরণটা আছে, তুমি আপাতত কাজ করো না, এখানে কিন্তু করছো নাই না, এখানে কিন্তু করছো না, করো না। তাহলে কি, আমরা ওই যে আমাদের মনে প্রথম এবং দ্বিতীয় ক্লাসের যেটা, তুমি কাজ করো না, ইউ ডোন্ট ওয়ার্ক, তাই না? তুমি কাজ করো না, ইউ ডোন্ট ওয়ার্ক, তুমি কাজ করো, ইউ ওয়ার্ক, তাই না? তাহলে বুঝতে পেরেছি। তুমি এইখানে যেহেতু আবার মাঝখানে আছে, তুমি আপাতত কাজ করো না, তাহলে কি আমরা এখানে ফর দ্য টাইম বিং ব্যবহার করছি, তাই না? ইউ ডোন্ট ওয়ার্ক ফর দ্য টাইম বিং, বা ফর দ্য টাইম বিং ইউ ডোন্ট ওয়ার্ক, আমরা আগেও বসাতে পারি, পরে বসাতে পারি। তারপরে তুমি আপাতত এখানে অপেক্ষা করো, তাহলে কি ফর দ্য টাইম বিং ইউ ওয়েট হিয়ার, অপেক্ষা করো, ওয়েট, ইউ ওয়েট, অপেক্ষা করো। ঠিক আছে? আচ্ছা, আপনার আপাতত যোগ দিচ্ছেন না, তাহলে কি ইউ আর নট জয়নিং ফর দ্য টাইম বিং। একই রকম ভাবে আপনারা যদি একটি বাক্য মেক করতে পারেন, পরবর্তী বাক্যগুলো ইজি ভাবে মেক করতে পারবেন। স্ট্রাকচার অনুযায়ী মেক করবেন, খুবই সহজ এবং সুন্দরভাবে। এখানে আরেকটা দেখেন, আপনারা আপাতত বাসায় থাকছেন, তাহলে কি ফর দ্য টাইম বিং ইউ আর স্টেইং হোম। এবার দেখুন, হি মানে সে, এটা অবশ্যই ছেলেদের জন্য, তাই না? হি ছেলেদের জন্য ব্যবহার করি এবং সে মেয়েদের জন্য ব্যবহার করি। তাহলে সে আপাতত বাইরে যাচ্ছে না, তাহলে হি ইজ নট গোয়িং আউট ফর দ্য টাইম বিং। সে আপাতত পড়ছে, ফর দ্য টাইম বিং হি ইজ স্টাডিং বা রিডিং, যেটাই বলুন না কেন। এখানে পড়াশোনা হবে, পড়ছে তো বলে দেওয়া যায় না, পড়াশোনা হলে স্টাডিং হতো। আচ্ছা, যাই হোক, বুঝতে পারলে না। আচ্ছা, সে আপাতত রান্না করছে না, সে আপাতত রান্না করছে না, তাহলে হি ইজ নট কুকিং ফর দ্য টাইম বিং, বা ফর দ্য টাইম বিং হি ইজ নট কুকিং, যেটাই বলবেন সেটা হবে। ঠিক আছে? আচ্ছা, সে আপাতত বিশ্রাম নিচ্ছে, ফর দ্য টাইম বিং শি ইজ টেকিং রেস্ট, শি ইজ টেকিং রেস্ট। ঠিক আছে? আচ্ছা, এটি আপাতত কাজ করছে না, যেমন কোনো একটা মেশিন কাজ করছে না, আমরা এই এই অর্থে এটা ব্যবহার করবো যে এটি আপাতত কাজ করছে না, তাহলে কি ইট ইজ নট ওয়ার্কিং ফর দ্য টাইম বিং, বা ফর দ্য টাইম বিং ইট ইজ নট ওয়ার্কিং, যেটাই বলি না কেন সেটাই হবে। এটি আপাতত ধীরে চলছে, বা কোনো যানবাহনের কথা বলতে পারি, হ্যাঁ। তাহলে ফর দ্য টাইম বিং ইটস ইজ রানিং স্লোলি, এভাবে কিন্তু সুন্দরভাবে মেক করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমাদের রানু আপাতত আমাদের রানু আপু আপাতত কোথাও যাচ্ছে না। ঠিক আছে? তাহলে রানু ইজ নট গোয়িং এনিহোয়ার ফর দ্য টাইম বিং, বা ফর দ্য টাইম বিংটা আমরা আগে দিতে পারি, যেটাই বলছি। তো রানু আপাতত বাসায় থাকছে, তাহলে কি ফর দ্য টাইম বিং রানু ইজ স্টেইং হোম। ঠিক আছে? এবার আমাদের সুজিত দাদার কথা যদি বলি, সুজিত দা আপাতত ড্রাইভ করছে না, তাহলে সুজিত ইজ নট ড্রাইভিং ফর দ্য টাইম বিং। ঠিক আছে? তারপরে সুজিত আপাতত বাসায় থেকে কাজ করছে, তাহলে আমাদের সুজিত দেখুন অফিসে যাচ্ছে না, বাসায় থেকে কাজ করছে, তাহলে কি হচ্ছে, ফর দ্য টাইম বিং সুজিত ইজ ওয়ার্কিং ফ্রম হোম। ঠিক আছে? এইভাবে আমরা সুন্দরভাবে এই বাক্যগুলো মেক করতে পারি। তো আশা করি এই ফর দ্য টাইম বিং এর আহ, এইটা আপনারা বুঝতে পারছেন, ফর দ্য টাইম বিং এর যে নিয়মটা। তো বুঝেন নাই কে কে, একটু চ্যাট বক্সে চ্যাট করুন, অথবা আনমিউট করে বলতে পারেন যে আমি এখানে বুঝেন, একটু ক্লিয়ার করে দেন। ফার্স্ট চ্যাট আজকে শিউলি দিদি নাই তো, তো শিউলি দিদি থাকলে। দাদা, হ্যাঁ, মানে এই আপাতত কথাটা আমরা যখন ব্যবহার করব, মানে যে কোনো কথার ক্ষেত্রে, সেক্ষেত্রে ফর দ্য টাইম বিং কে ইউজ করবো, এই তো বিষয়টা। হ্যাঁ, এইটাই হচ্ছে বিষয়। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এইখানে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই বলবেন, না হলে আমি নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিক, আজকে শিউলি দিদি নেই বলে কেউ টেক্সট করছে না, এই যে সুজিত দা টেক্সট করেছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট টপিক দেখি আমরা। থ্যাংক ইউ রোকসানা আপু ফর ইউর কমেন্টস। নেক্সট টপিক, আচ্ছা নেক্সট টপিক দেখুন, যে হাউ ইজ ডট ডট গোয়িং অন।
ঠিক আছে, তো এই হাউ ইজ এর মাঝখানে কোনো কিছু একটা হবে। তো কি হবে সেটা আমরা উদাহরণে দেখতে পারবো, তাহলে বুঝতে পারবো। তো এটার অর্থ কি হচ্ছে, কিভাবে ব্যবহার করবেন একটু দেখি, বিস্তারিত দেখি। আমরা বিস্তারিত দেখি তাহলে বুঝতে পারবো। তাহলে হাউ ইজ ডট ডট গোয়িং অন, যার বাংলা অর্থ হচ্ছে কেমন চলছে বা কিভাবে চলছে। গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন হচ্ছে আমরা কিন্তু এইভাবে কখনো বাক্যটা ব্যবহার করব না, হাউ ইজ গোয়িং অন ইউর স্টাডি। হ্যাঁ, আমরা কিন্তু এই গোয়িং অনটা কি শেষে দেব, তবে কিন্তু বাক্যটা সুন্দর হবে, মানে সঠিক হবে। হ্যাঁ, বাক্যটা যদি এই হাউ ইজ গোয়িং অন, হাউ ইজ গোয়িং অন যদি এখানে দিই বাক্যটা এই মানে প্রথমে হাউ ইজ দিই তারপরে গোয়িং অন দিই, তাহলে কিন্তু বাক্যটা ভুল হবে। তো আমাদের ফোকাস রাখতে হবে, আগে হাউ ইজ দিব, মাঝখানে যেটা স্পেসিফিক টপিক সেটা মাঝখানে দেবো, এবং গোয়িং অনটা শেষে দেবো, তাহলে কি বাক্যটা সঠিক হবে। কারণ হাউ, তার মানে এই স্ট্রাকচারটা দেখি, তাহলে স্ট্রাকচারটা হচ্ছে হাউ, তারপরে কি অ্যামিজার, তারপরে সাবজেক্ট প্লাস গোয়িং অন, এই হচ্ছে মানে এই গঠনটি হচ্ছে সঠিক। আর এই গঠনটা যেখানে আছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমরা দেখিনি বিস্তারিত। হ্যাঁ, বেসিক স্ট্রাকচার যদি দেখি তাহলে হাউ ইজ, তারপরে সাবজেক্ট, তারপরে গোয়িং অন, কেমন চলছে। হুম, বা এটা হচ্ছে আমরা যখন সিঙ্গুলার কোনো কিছু ব্যবহার করব তখন আমরা হাউ ইজ ব্যবহার করব, আর যখন প্লুরাল যখন কোনো কিছু ব্যবহার করব তখন আমরা হাউ আর এটা ব্যবহার করব। ঠিক আছে, কারণ আর অর্থ অনেক করে বোঝায় তাই না, আর ইজ অর্থ সিঙ্গুলার বোঝায় তাই না। আচ্ছা, স্ট্রাকচার একই রকম, আমরা বিস্তারিত দেখি যে তোমার পড়াশোনা কেমন চলছে, তাহলে হাউ ইজ ইউর স্টাডি গোয়িং অন বা গোয়িং, হাউ ইজ ইউর স্টাডি গোয়িং বা গোয়িং অন, যেটা বলবো না কেন সেটাই হবে। আর যেহেতু হাউ দিয়ে শুরু হচ্ছে শেষে কি হচ্ছে বলুন তো, এই জিজ্ঞাসা চিহ্নটা হচ্ছে। ঠিক আছে, বা বাংলাতে তো বলছি যে প্রশ্ন করছি তোমার পড়াশোনা কেমন চলছে, এটা প্রশ্নবোধক বোঝাচ্ছে না, যার কারণে আমরা এখানে প্রশ্নবোধকটা ব্যবহার করছি। ঠিক আছে, আপনারা সকলে জানেন যে WH দিয়ে কোনো বাক্য শুরু হলে সেখানে হাউ মানে কোনো বাক্য শুরু হলে সেই শেষে কি হয়, জিজ্ঞাসা চিহ্ন হয় তাই না। আচ্ছা, নেক্সট দেখি যে তোমার কাজ কেমন চলছে, তাহলে হাউ ইজ ইউর ওয়ার্ক গোয়িং অন। আহ, এইভাবে কিন্তু দিতে পারবে না, হাউ ইজ গোয়িং অন ইওর ওয়ার্ক, এভাবে কিন্তু দিলে হবে না, কারণ এটা বাক্যটা সঠিক হবে না। এটা এই স্ট্রাকচারটা আপনার ফলো রাখবেন, প্রথমে হাউ ইজ দিবেন, তারপর স্পেসিফিক টপিক তোমার কাজ, তারপরে শেষে গোয়িং বা গোয়িং অন, যেটা আপনি শুধু গোয়িংও দিতে পারেন, গোয়িং অন নাও দিলেও চলবে। ঠিক আছে, আচ্ছা তোমার প্রস্তুতি কেমন চলছে, তাহলে কি হাউ ইজ ইওর প্রিপারেশন গোয়িং বা গোয়িং অন, যেটাই বলুন না কেন সেটাই হবে। আমরা কিছু প্র্যাকটিস করব উইথ এ প্রোনাউন্স অ্যান্ড নেমস। ঠিক আছে, যেমন আই মানে আমি, যেমন আমি, আমি বা আমার যেটাই বলি না কেন, আমার জীবন কেমন চলছে বলে তুমি মনে করো, আমার জীবন কেমন চলছে বলে তুমি মনে করো, এটা একটু হার্ড হয়ে যাচ্ছে, তারপরে বলি যে হাউ ডু ইউ থিঙ্ক মাই লাইফ ইজ গোয়িং অন। ঠিক আছে, আমরা এটা একটু কঠিন বাক্য হয়ে যাচ্ছে, আমরা সহজটা ট্রাই করব। হ্যাঁ, সহজগুলো দেখবো। আচ্ছা, যেমন দেখি যে তোমার ক্লাস কেমন চলছে, তাহলে কি হাউ ইজ ইউর ক্লাস গোয়িং বা গোয়িং অন। প্রথমে আমি আবার বলি যে প্রথমে হাউ ইজ দিবেন, মাঝখানে স্পেসিফিক টপিকটা দিবেন, তারপরে গোয়িং অন বা গোয়িং যেটাই দিবেন না কোনো সেটাই হবে। ঠিক আছে, তারপর দেখবেন যে আপনাদের মিটিং কেমন চলছে, তাহলে হাউ ইজ গোয়িং, দুঃখিত, হাউ ইজ ইউর মিটিং গোয়িং অন। ঠিক আছে, আচ্ছা তারপরে তার চিকিৎসা কেমন চলছে, তাহলে হাউ ইজ হিজ ট্রিটমেন্ট গোয়িং অন বা গোয়িং যেটাই বলি না কেন। হ্যাঁ, এখানে হিজ যখন ছেলে হবে তখন আমরা মানে যদি তার বলি, এই তার মানে তিনি, তার বা তিনি যখন আমরা ছেলে অর্থে বুঝবো তখন আমরা হিজ ব্যবহার করব। আর তার বা তিনি যখন মেয়ে অর্থে বুঝবো তখন আমরা কি হার ব্যবহার করব। ঠিক আছে, যেমন দেখুন তার ট্রেনিং কেমন চলছে, এটা একটা মেয়েকে বোঝাচ্ছে। হ্যাঁ, যার কারণে এখানে কিন্তু মেয়ে উল্লেখ করা আছে, দেখছেন, তার ট্রেনিং কেমন চলছে, তাহলে কি আমরা এখানে হার বসাবো, হাউ ইজ হার ট্রেনিং গোয়িং অন। বা এটি কেমন চলছে, যে কোনো একটা প্রজেক্টের কথা বলতে পারি, যারা যেমন আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে না, যারা আমরা ফ্রিল্যান্সার এখানে আছি, তাদের আহ, হচ্ছে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ধরনের ওয়ার্ক থাকে, কাজ কাম, তো আমরা বলতে পারি যে এই প্রজেক্টটা কেমন চলছে বা এটি কেমন চলছে, এরকম যেভাবে বলি না কেন, তাহলে কি হাউ ইজ ইট গোয়িং অন, বা আপনার প্রজেক্টটা কেমন চলছে, এখানে আমরা কি প্রজেক্টটা ব্যবহার করতে পারি, হাউ ইজ ইউর প্রজেক্ট গোয়িং অন। ঠিক আছে, এইভাবে বলতে পারি। আচ্ছা, তারপরে
দে মানে তারা, তাদের খেলা কেমন চলছে, তাহলে কি একই ব্যাপার, হাউ ইজ দেয়ার গেম বা দেয়ার স্পোর্টস গোয়িং অন, যেটাই বলি না কেন। আচ্ছা, এবার রানু আপু আপনার আমাদের হচ্ছে ক্লাসে উপস্থিত আছেন, তো রানুর কোর্স কেমন চলছে, তাহলে কি হাউ ইজ রানুস কোর্স গোয়িং অন। এখানে যেমন রানুর বলা হচ্ছে, রানুর পরে এর সাথে একটা কি উপরে একটা কমা বা অ্যাপোস্ট্রফিক দিয়ে আমরা কি এসতে ব্যবহার করব, তাহলে কি রানুর। ঠিক আছে, যদি বলি যে কিরণের, তাহলে কিরণস, কিরণ দেওয়ার পরে এরকম একটা কমা দিয়ে উপরে এস এস যুক্ত করে দেব। ঠিক আছে, রানুর, রানুস, রানুস, ঠিক আছে। আচ্ছা, যেমন দেখেন এখানে যে সুজিতের চাকরি কেমন চলছে, আমাদের দাদা চাকরি করেন, তো বলছে সুজিতের চাকরি কেমন চলছে, তাহলে হাউ ইজ সুজিত, এখানে দেখছেন সুজিত আছে, দেখছেন সুজিত, তারপরে এখানে এস, মানে সুজিতের, তাহলে কি হাউ ইজ সুজিত জবস গোয়িং বা গোয়িং অন। ঠিক আছে, আশা করি এই টপিকটাও আপনারা বুঝতে পেরেছেন। এই টপিকে কারো কোনো সমস্যা থাকলে বলবেন। টেক্সট ফার্স্ট, আই এম ওয়েটিং ফর ইউর টেক্সট। হ্যালো এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ রানু আপু। So I'm going to take a new topic. আচ্ছা, এই টপিকটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ। গ্লাড অ্যাট, মানে আই এম গ্লাড অ্যাট, মানে আই এম গ্লাড মেন হচ্ছে আই এম গ্লাড। তো নেক্সট টপিকে আমরা শিখবো আই এম গ্লাড এর ব্যবহার, যার অর্থ আমি খুশি, আমি আনন্দিত বা আমি সন্তুষ্ট। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে গ্লাড অ্যাট কিভাবে ব্যবহার হয়, মানে আই এম গ্লাড এটা কখন কিভাবে ব্যবহার হয়। কখনো ব্যবহার হবে আই এম গ্লাড অ্যাবাউট, কখনো ব্যবহার হবে আই এম গ্লাড ফর, কখনো ব্যবহার হবে আই এম গ্লাড দ্যাট, কখনো ব্যবহার হবে আই এম গ্লাড টু, তারপরে ভার, এইভাবে ব্যবহার হবে। এখন এখানে একটা বিষয় যে কখন কোনটা ব্যবহার করব, গুরুত্বপূর্ণ একটা বিষয়, খেয়াল করুন। আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এটা কিন্তু বিশেষ করে ভালো করে ফলো করবেন, কারণ এখানে আহ একসাথে চারটা নিয়ম আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং কখন কোনটা ব্যবহার হয় এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। ঠিক আছে, তো দেখুন কখন কোনটা ব্যবহার হবে, আমরা বাংলা স্ট্রাকচারে যাওয়ার আগে, যখন বাংলা স্ট্রাকচার যাওয়ার আগে আমরা কিছু আরেকটু বেসিক স্ট্রাকচার জেনে নিই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কখন কোনটা ব্যবহার হবে। তো দেখুন, যখন আই এম গ্লাড এর পরে আমরা অ্যাবাউট ব্যবহার করবো, এই অ্যাবাউট, অ্যাবাউট এর পরে আমরা নাউন ব্যবহার করব, আমরা কিন্তু এখন শুধু জেনে যাই যে এই অ্যাবাউট থাকলে কি ব্যবহার করব, নাউন ব্যবহার করবো, অ্যাবাউট এর পরে নাউনটা ব্যবহার করব। তো আমরা যখন ইয়েটা দেখবো, মানে আমরা উদাহরণ দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে। বা যখন আমরা গ্লাড ফর ব্যবহার করব, তখন আমরা পার্সন ব্যবহার করব, প্রথম ক্লাসে পার্সনের বিষয়ে। এখানে নাউন বলতে গিয়ে মানুষের নাম বোঝাবে তা কিন্তু না, কোনো গ্রাম গঞ্জের নামও কিন্তু বোঝাবে। আর পার্সন বলতে কি কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম, যাই হোক এখানে বসাবেন। আচ্ছা, যখন ড্যাট হবে, তখন কোনো স্পেসিফিক কোনো সাবজেক্ট থাকবে, তারপরে ভার বসাবেন। ঠিক আছে, আমরা কিন্তু এই উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। তারপরে দেখুন আই এম গ্লাড টু, তারপরে কি ভার বসাবেন। আর এই আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করবেন, আই এম গ্লাড অ্যাট, তারপরে কি লেস কমন, আমরা বিস্তারিত দেখি, হ্যাঁ। মানে এই যে আই এম গ্ল্যাড অ্যাট, হ্যাঁ, এই গ্ল্যাড অ্যাট কিন্তু খুব একটা ব্যবহার হয় না, এটা খুব কমন একটা বিষয়, তার জন্য বলছে লেস কমন, লেস কমন, আমি এটা স্কিপ করলাম, হ্যাঁ। আপনারা এটা স্কিপ করতে পারেন, এটা স্কিপ করলাম। যাই হোক, আমরা মানে কিছু উদাহরণ দেখি, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাব, হ্যাঁ। যেমন দেখুন, আমি আপনার সফলতায় খুশি, আমি আপনার সফলতায় খুশি, তাহলে কি আই এম গ্লাড অ্যাবাউট ইউর সাকসেস, আই এম গ্লাড অ্যাবাউট ইউর সাকসেস। ঠিক আছে, বা আই এম গ্লাড অ্যাট ইউর সাকসেস, এই যে গ্লাড অ্যাট এর কথা বললাম না, এই গ্লাড অ্যাট এটা দিলেও হবে, এটা দিলেও হবে, এই লাইনটা, মানে গ্ল্যাড অ্যাবাউট দিলে হবে বা গ্ল্যাড অ্যাট দিলে হবে, কিন্তু এটা পসিবল বাট লেস ইউজড, মানে এটা খুব কম ব্যবহার হয়, হ্যাঁ, খেয়াল রাখবেন। তারপরে দেখুন, আমি তোমার সৎ হওয়ায় খুশি, তাহলে আই এম গ্ল্যাড দ্যাট ইউ আর অনেস্ট, এটা হচ্ছে বেস্ট। বা এটা বলতে পারি আই এম গ্ল্যাড অ্যাবাউট ইউর বিং অনেস্ট, যে তুমি সৎ হয়েছো বা তোমার সৎ হওয়াতে আমি খুশি। কিন্তু এই যে গ্ল্যাড অ্যাট এর ব্যবহারটা, আই এম গ্ল্যাড অ্যাট ইউ
ইউর বিং অনেস্ট, এটা হচ্ছে লেস কমন, মানে এটা খুব ব্যবহার হয় না গ্ল্যাড অ্যাট। ঠিক আছে। আচ্ছা, আরো কিছু উদাহরণ দেখেছি, যেমন তোমার একটা বাড়ি থাকে আমি খুশি, তাহলে আই এম গ্ল্যাড অ্যাট দ্যাট ইউ হ্যাভ এ হাউস। হ্যাঁ, এটা বেস্ট এবং ন্যাচারাল, এটা বেশি ব্যবহার হয়। বা এটা বলতে পারি আই এম গ্ল্যাড অ্যাবাউট ইউ হ্যাভিং এ হাউস। ঠিক আছে। আচ্ছা, আর এটা একদম লেস, এটা খুব ব্যবহার না করলে ভালো হয়। আমরা একটু আরো বিস্তারিত দেখি, যেমন আমি তোমার উন্নতিতে খুশি। আমি তোমার উন্নতিতে খুশি, তাহলে কি আই এম গ্ল্যাড অ্যাবাউট ইউর ইমপ্রুভমেন্ট। আমি তোমার উন্নতিতে খুশি, তাহলে কি আই এম গ্ল্যাড অ্যাবাউট ইউর ইমপ্রুভমেন্ট। তাহলে কি অ্যাবাউট এর পরে কি হচ্ছে একটু খেয়াল করবেন এখানে, আমরা নাউনটা বোঝাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, ওই কোথায় গেলাম, তারপরে এই যে আমরা তার আগমনে খুশি, তাহলে একই ব্যাপার, উই আর গ্ল্যাড অ্যাবাউট হিজ অ্যারিভাল। ঠিক আছে, আগমন, অ্যারিভাল। আচ্ছা, তুমি আমার সাহায্যে খুশি, তাহলে ইউ আর গ্ল্যাড অ্যাবাউট মাই হেল্প। বেশিরভাগ গ্ল্যাডটাই ব্যবহার, মানে অ্যাবাউটটাই ব্যবহার, হ্যাঁ, বেশিরভাগ। আমি একটা জিনিস খেয়াল করলাম আর কি। তো আচ্ছা দাদা, ওই যে অ্যারিভেল, আমার মনে হয় ওটা অ্যারিভেল না, ওটা হবে অ্যারাইভেল। আসলে আমার একটু উচ্চারণের প্রবলেম আছে, ধন্যবাদ। অ্যারাইভাল, থ্যাংক ইউ। আচ্ছা, পরেরটা দেখি, যে তুমি আমার সাহায্যে খুশি, তাহলে কি হবে, ইউ আর গ্ল্যাড অ্যাবাউট মাই হেল্প। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা আহ আরো কিছু দেখবো আমরা, যে আপনার, মানে আপনারা তার সিদ্ধান্তে খুশি, তাহলে ইউ আর গ্ল্যাড অ্যাবাউট হিজ ডিসকাশন, ডিসিশন, সরি ডিসিশন, ডিসকাশন নট ডিসকাশন, ডিসিশন। আচ্ছা, সে তার ফলাফলে খুশি, হি ইজ গ্ল্যাড অ্যাবাউট হিজ রেজাল্ট। তাহলে কি একই রকম, হি ইজ গ্ল্যাড, এটা হচ্ছে মানে এই যে গ্ল্যাড, ইজ গ্ল্যাড বা আর গ্ল্যাড, এটা হচ্ছে মেন স্ট্রাকচার। আর তারপরে পার্সন অনুযায়ী আমরা এটা চেঞ্জ করবো, যদি আই থাকে আই, ইউ থাকলে ইউ, ইউ তারপরে হচ্ছে হি থাকলে হি, সি থাকলে সি, পার্সন হিসেবে আমরা চেঞ্জ করব। ঠিক আছে। এবং অ্যাবাউটটাও, অ্যাবাউটের পরে আমরা কিন্তু সেই পার্সনটা বসাবো। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে কি, সে তার ফলাফলে খুশি, হি ইজ গ্ল্যাড অ্যাবাউট হিজ রেজাল্ট। আচ্ছা, এখানে দেখুন, সে তার নতুন চাকরিতে খুশি, তাহলে শি ইজ গ্ল্যাড অ্যাবাউট হার নিউ জব। যেমন এটি এই পরিবর্তনে খুশি, যেমন একটি দল বা কোনো একটি প্রজেক্ট, তাহলে ইট ইজ গ্ল্যাড অ্যাবাউট দিস চেঞ্জ। ঠিক আছে। আচ্ছা, তারপরে তারা তাদের অগ্রগতিতে খুশি, তাহলে দে আর গ্ল্যাড অ্যাবাউট দেয়ার প্রোগ্রেস। ঠিক আছে। তারপরে রানু, রানু তার পরীক্ষার ফলাফলে খুশি, তাহলে রানু ইজ গ্ল্যাড অ্যাবাউট হার এক্সাম রেজাল্ট। এবার লাস্ট একটা, সুজিত তার নতুন মোটরসাইকেল পেয়ে খুশি, তাহলে সুজিত ইজ গ্ল্যাড অ্যাবাউট হিজ নিউ মোটরসাইকেল। আসলে গ্ল্যাড এর এটা এইটুক যদি এই কনসেপ্ট যদি বুঝতে পারেন, হ্যাঁ, এইটুক যদি বুঝতে পারেন, তাহলে আপনি কখন অ্যাবাউট ব্যবহার করবেন, কখন ফর ব্যবহার করবেন, কখন ড্যাট ব্যবহার করবেন, এটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে। আর এটা একটু কম ব্যবহার করবেন। তো এই ছিল আজকের ক্লাস। আজকে যে তিন আজকে যে তিনটা টপিক নিলাম, এই টপিকে কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে বলতে পারুন। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে ক্লাস এই পর্যন্তই।